নমস্কার। আজকের ভিডিওতে বলবো যে আপনারা আপনাদের 10 ইয়ার্সের বেনিফিট বা ইনক্রিমেন্টের হিসাব বা ক্যালকুলেশন কিভাবে করবেন। তো এক্ষেত্রে আপনার জয়েনিং ডেটকে মাথায় রেখে দুটো রুলস হয়। এই দুটো রুলসের কথা একটু ভালোভাবে বুঝে নিতে পারলে আপনারা খুব ইজিলি আপনাদের 10 ইয়ার্স বেনিফিট বা ইনক্রিমেন্টের হিসাব খুব তাড়াতাড়ি করে দিতে পারবেন। তো প্রথম রুলসটা একটু বলে দিই, তারপরে দ্বিতীয় রুলসে আসছি। তো দেখুন, আপনার জয়েনিং যদি 2রা জানুয়ারি থেকে 30শে জুন সে যে কোনো বছরেরই হতে পারে, অর্থাৎ জয়েনিং যদি আপনার 2-1 এখানে 2011-র কথাই উল্লেখ করলাম বা 11টাই ধরে নিলাম, 2-1-2011 থেকে 30শে জুন 2011-র মধ্যে হয়, তাহলে কিরকম হিসাবটা হবে জাস্ট ভিডিওটা একটু মন দিয়ে বুঝে নিন, আশা করছি আপনাদের কাজে লাগবে। তো ধরুন কোনো শিক্ষক মহাশয় বা এমপ্লয়ি উনি জয়েন করেছেন 21-2-2011-তে একটা নির্দিষ্ট বেসিক পে নিয়ে। তাহলে রোপা 2019-এর হিসাব অনুযায়ী, পে ম্যাট্রিক্স অনুযায়ী 1-1-2020 থেকে তার বেসিক পে চলে আসবে 30,700। এটাই ধরলাম পে ম্যাট্রিক্সের হিসাবে, জাস্ট এই সেলটাই ধরলাম। তাহলে উনি 10 ইয়ার্স কমপ্লিট করছেন 20-2-2011-তে। বেনিফিট উনি পেতেই পারেন 21-2-2011-তে বেসিক পে, অর্থাৎ তার 30,700 থেকে 31,600-তে চলে আসবে। তো এক্ষেত্রে এমপ্লয়িজকে বা যারা 10 ইয়ার্স বেনিফিট নিতে চান তাদের একটা অপশান দেওয়া হয় যে উনি যে ডেটে কমপ্লিট করেছেন তার পরবর্তী দিন থেকে উনি তার বেনিফিট 10 ইয়ার্সের নিতেই পারেন। আবার এও অপশানও দেওয়া হয় যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট ওই বছরের হয়ে যাওয়ার পর, অর্থাৎ উনি নিলেন না, পরপর একসঙ্গে 1 জুলাই ইনক্রিমেন্ট হলো এবং তার 10 ইয়ার্সের ইনক্রিমেন্ট হলো, যে কোনো এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলা হয়। 10 ইয়ার্স যখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই 21-2-2011 থেকে উনি নিতেই পারেন। তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে 10 ইয়ার্স বেনিফিট নিয়ে নেওয়ার পর পরবর্তী ইনক্রিমেন্ট যেটা হলো 31,600, এইখানেই কিন্তু আপনি ওই বছরের জন্য নির্দিষ্ট হয়ে গেলেন। আর অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা 30শে জুনের পর 1 জুলাই হয়, এই ইনক্রিমেন্টটা আপনি পাবেন না, কেননা এখানে একটা 6 মান্থের অর্থাৎ 6 মাসের গ্যাপ থাকতে হবে আপনার বেনিফিট নেওয়ার পরে। 10 ইয়ার্স বেনিফিট নেওয়ার পরে একটা 6 মাসের গ্যাপ কিন্তু থাকতে হবে, কোয়ালিফাইং করা 6 মাস। যদি না থাকে তাহলে কিন্তু পরবর্তী 1 জুলাইয়ের যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয় ওই বছরের আর পাবেন না, আবার পরবর্তী বছরের 1 জুলাই আপনি অ্যানুয়াল ইনক্রিমেন্টের জন্য বিবেচিত হবেন। এইবার তাহলে প্রশ্ন আসছে, উনি যদি না নেন, জয়েনিং ডেটে বেনিফিট নিলেন না, বেশ ঠিক আছে, তাহলে কি রীতিমতো যেটা সিস্টেম ওয়াইজ হয়, ডিপার্টমেন্টের অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে আপনার ডেটে নির্দিষ্ট। তাহলে অ্যানুয়াল ইনক্রিমেন্ট ডেট হবে আপনার 1/7/2011-তে উনি চলে আসলেন 31,600-তে, এবং সাথে সাথেই ওনার যে 10 ইয়ার্স বেনিফিট কমপ্লিট হয়েছে 21/2/2011-তে, এর জন্য একটা সেল আপনি বা উনি জয়েন করবেন, এক্সট্রা পাবেন, অর্থাৎ 32,500-তে চলে আসবেন। এই হলো হিসাব। উনি যদি না নেন তাহলে কিন্তু 32,500-তে আসবেন, আর যদি আগেই নিয়ে নেন, ওনার নিজস্ব কমপ্লিট হয়ে যাওয়া 10 বছর বা 10 ইয়ার্স সেই ডেটে যদি নিয়ে নেন, তাহলে একটা ফ্র্যাকশন বিল হবে, এরিয়ার হিসাবে বা যেভাবে পাবেন, পরবর্তী অ্যানুয়াল ইনক্রিমেন্ট উনি পাবেন না, এই সেলেই থেকে যাবেন 31,600-তে। আর যদি জয়েনিং ডেটে না নেন, তাহলে কিন্তু সিস্টেম ওয়াইজ যেটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে তারপরে উনি 10 ইয়ার্সের বেনিফিট একটা এক্সট্রা পাবেন, অর্থাৎ পরবর্তী সেল 32,500-তে চলে যাবেন। একটু পে ম্যাট্রিক্সটা বুঝিয়ে দিই। দেখুন, 1/1/2020-তে তার 30,700 অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয়ে গেল, উনি নেননি, 31,600 হলো। জাস্ট এবার 10 ইয়ার্স বেনিফিট, যেটা একটা ইনক্রিমেন্ট পরবর্তী সেলে উনি চলে আসবেন 32,500-তে, একদম সরাসরি, যদি জয়েনিং ডেটে উনি ওনার নিজস্ব জয়েনিং ডেটে বেনিফিট না নেন, কেননা এখানে তার 6 মাস একটা কোয়ালিফাইং গ্যাপ হচ্ছে না। ক্লিয়ার? উনি যে PB3-তে আছেন এবং লেভেল 9
5 নম্বর সেলে 32,500-তে চলে যাবেন যদি উনি না নেন। আর যদি নিয়ে নেন তাহলে 30,700 থেকে বেনিফিট নিলেন 10 ইয়ার্স 31,600-তে। এই 31,600-তেই ওই 11 সালে মানে একদম ডিসেম্বর পর্যন্ত থেকে গেলেন এবং পরবর্তী জুলাইয়ের ইনক্রিমেন্টের জন্য উনি বিবেচিত হবেন। এবার আসছি পরবর্তী ফেজ। পরবর্তী যে রুলসটা রয়েছে যেটা বা ফেজ যাই বলুন 10 ইয়ার্স বেনিফিট সংক্রান্ত, যে আপনার জয়েনিং যদি 1 জুলাই টু 31 ডিসেম্বর অর্থাৎ 1 জুলাই থেকে 31 ডিসেম্বর অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং ওই বছরের 1 জানুয়ারি মানে 1/7/2011 থেকে, আগের উদাহরণটাই নিচ্ছি, 31/12/2011 অথবা 1/1/2011। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার যে জয়েনিং সাধারণত 1 জানুয়ারি হয় না, তবে ব্যতিক্রম থাকতেও পারে। তো এই ডেটগুলোতে এই ফেজে বা এই সিস্টেমে এই ডেটের মধ্যে যদি জয়েনিং হয় তাহলে উনি কিভাবে কত টাকা পাবেন বা কিভাবে হিসাব করবেন। তো সাপোজ ধরে নিলাম ওই শিক্ষক মহাশয় জয়েন করেছেন বা কোনো একজন শিক্ষক মহাশয় বা এমপ্লয়ি জয়েনিং করেছেন 18/7/2011-তে, তাহলে রূপা 2019 অর্থাৎ 1/1/2020 থেকে তার বেসিক পে এটা ম্যাট্রিক্স অনুযায়ী পে ম্যাট্রিক্স অনুযায়ী অ্যানুয়াল ইনক্রিমেন্ট একটা হয়ে যাবে 1/1/2021-এ। বেসিক পে হয়ে দাঁড়ালো 31,600, 10 ইয়ার্স কমপ্লিট 17/7/2021-এ। তাহলে এখান থেকে একটা দিন 13 দিন বা যাই হোক যে কতদিন হচ্ছে উনি একটা বিলটা ফ্র্যাকশন হবে ওনার এবং এই 32,500 হিসাব করেই এবং পরবর্তী মাসে থেকে উনি এই 32,500-তে বেসিক নিয়েই বেতন পেতে থাকবেন আবার অ্যানুয়াল ইনক্রিমেন্ট না হওয়া পর্যন্ত পরবর্তী বছরে। তো তাহলে আশা করছি ভিডিওটা দেখে আপনারা আপনাদের হিসাবটা ঠিক কিভাবে করবেন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারলেন। তো তাহলে কোনো শিক্ষক মহাশয় যদি প্রথমেই তার ইনক্রিমেন্ট হওয়া জুলাইয়ের ইনক্রিমেন্ট হওয়ার আগে যদি তার বেনিফিট নিয়ে নেন এবং সেখানে যদি একটা 6 মাসের গ্যাপ না থাকে তাহলে কিন্তু পরবর্তী অ্যানুয়াল ইনক্রিমেন্টের জন্য উনি বিবেচিত হবেন না, কথাটা মাথায় রাখবেন। এই দুটোই হলো রুলস বা নিয়ম। তো এবার একটু পে ম্যাট্রিক্সে বুঝিয়ে দিই। দেখুন 30,700 1/7/2011 অর্থাৎ জুলাইয়ের ইনক্রিমেন্ট হলো এটা 31,600 একই এবং ওনার জয়েনিং ডেটে 10 ইয়ার্স কমপ্লিট করলেন এটা, তাহলে এখানে দুটো পরপর পেয়ে গেলেন। বা এখানে পরে হলে তো এরকমই হবে, আগে ইনক্রিমেন্ট হবে তারপরে আপনার যে বেনিফিট পাবেন কিনা সেটা বিবেচনা হবে, অবশ্যই পাবেন, পরবর্তী সেলে চলে আসবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের।